অভিযোগ গঠনের মধ্য দিয়ে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ কাল। সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ। আগামীকাল থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া একটানা চলিতে থাকিবে। আবারও জ্বালানি তেলের দাম বাড়ানোয় ক্ষুব্ধ ভোক্তারা। কালকে রাত্রে হঠাৎ নিউজ হয়েছে যে 5 টাকা করে বাড়বে। জনগণের জন্য তো একটা কষ্টসাধ্য বেশি হয়ে গেল বাড়তি দামটা। যদি আপনি 20 টাকাও বাড়ান কিছু করার নাই তো। বৈশ্বিক বাস্তবতায় সরকারের হাতে বিকল্প ছিল না বলছেন বিশেষজ্ঞরা। 6 শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন বুধবার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ডেঙ্গু নিয়ন্ত্রণে উপজেলায় স্বাস্থ্য কর্মকর্তা নিয়োগ। আজকে ডেঙ্গু নিয়ে আমাদের ফার্মেসি অ্যাসোসিয়েশনের সাথে মিটিং আছে। প্রত্যেক উপজেলায় আমরা একজন করে ডাক্তার পাঠাচ্ছি। সুশাসনকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই সরকারের অঙ্গীকার বললেন মাহদি আমিন। প্রধানমন্ত্রীর গণমুখী উদ্যোগ গণ আকাঙ্ক্ষার প্রতিফলন। না ফেরার দেশে বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। ধানমন্ডিতে প্রথম জানাজা অনুষ্ঠিত, ভোলায় দাফন কাল। লেবাননে ইসরায়েলি সামরিক হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করল ইরান। নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আহ্বান ফ্রান্সের। এবং নিয়ম না মানায় নিষিদ্ধ কানাডা ক্রিকেট বোর্ড, আইসিসির বৈঠকে নেই তামিম। নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় প্রতিনিধি দল। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি জান্নাতুল ফেরদৌস রুবা এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই মামলার বিচার শুরু হলো। আগামীকাল থেকেই শুরু হবে মামলার সাক্ষ্য গ্রহণ। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয় চাঞ্চল্যকর রামিসা হত্যাকাণ্ডের আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। পুলিশের কড়া নিরাপত্তায় তাদের এজলাসে তোলা হয়। অভিযোগ গঠনের শুনানিতে রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আদালতে নৃশংস ঘটনার বর্ণনা তুলে ধরে অভিযোগ গঠনের আবেদন করেন। রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আসামিদের নির্দোষ দাবি করেন। পরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক। মাননীয় ট্রাইব্যুনাল এই সাবমিশনে সন্তুষ্ট হয়ে আগামীকাল রাষ্ট্রপক্ষে সাক্ষী উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, এবং একই সাথে আগামীকাল থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া একটানা চলিতে থাকিবে। আসামিরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে আদালত থেকে অনুকম্পা পাওয়ার জন্য এবং মামলার গতিবিধিকে ভিন্ন জায়গায় প্রবাহিত করার জন্য অনেক সময় আসামিরা কিছু বলতে চায়, কিন্তু এটা দ্রষ্টব্যের বিষয় নয়। আসামিকে পক্ষের আইনজীবীরা এই ধরনের যে স্টেট ডিফেন্স ছিলেন তিনি এই ধরনের কোনো বক্তব্য উপস্থাপন করে নাই। অভিযোগ শোনানোর সময় সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার কান্নায় ভেঙে পড়েন। তখন সোহেল রানা তার স্ত্রীকে নির্দোষ দাবি করেন। পরে রামিসা হত্যার সাথে জড়িত না থাকার দাবিও করেন সোহেল রানা। আসামি পক্ষের আইনজীবী জানান, মামলার শুনানিতে আসামি নির্দোষ দাবির পক্ষে যুক্তি তুলে ধরা হবে। আমাদের বক্তব্য ছিল এই মামলা যেহেতু ডিএনএ রিপোর্টে বীজের উপস্থিতি শনাক্ত হয়নি এবং এই মামলা কোনো চাক্ষুষ সাক্ষ্য নেই, সেহেতু এই আসামি সোহেল রানা এবং স্বপ্না খাতুনের অব্যাহতিতে বিজ্ঞাপনটা আবেদন করেছিলেন। বিজ্ঞাপনের আমাদের আবেদন নামঞ্জুর করে আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছে। এই মামলায় রামিসার বাবা, মা, বোন, চাচা, চাচি, প্রতিবেশী ও পুলিশের 6 সদস্য সহ 18 জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের আইনে 29 কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তির বাধ্যবাধকতা রয়েছে। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। বিচারের নামে অবিচার ও দীর্ঘসূত্রিতার কারণেই দেশে অপরাধ বাড়ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রামিসার বাবা মাকে দেখতে যান তিনি। বলেন, সরকার আন্তরিক হলে এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে সম্ভব। রামিসার শোকে অসুস্থ হয়ে পড়া মা বাবাকে দেখতে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। চিকিৎসার খোঁজখবর এবং গভীর সমবেদনা জানান তিনি। পরে গণমাধ্যমে কথা বলেন তিনি। বলেন, বিচারের নামে অবিচার ও দীর্ঘসূত্রিতার কারণেই দেশে অপরাধ বাড়ছে। যারা এইভাবে আত্মস্বীকৃত দর্শনকারী এবং হত্যাকারী
এদের বিচার লম্বা হওয়া মানেই হলো এদেরকে সহযোগিতা করা, মানেই হলো অন্যায়ের পক্ষে নেওয়া, দুষ্কৃতিকারীর পক্ষে নেওয়া। এই জঘন্য অপরাধের বিচারে সরকারের দেওয়া প্রতিশ্রুতি শতভাগ বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী তাদের বাসায় গিয়ে আশ্বস্ত করেছেন 15 দিনের মধ্যে বিচার সম্পন্ন করবেন। আমরা দেখতে চাই প্রধানমন্ত্রীর কমপক্ষে এই ওয়াদাটা শতভাগ বাস্তবায়ন হবে। বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিলে সমাজে অন্যায় অবিচার কমে আসবে বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। বৈশ্বিক বাস্তবতায় জ্বালানি তেলের দাম বাড়ানোর বিকল্প সরকারের হাতে ছিল না, এমনটাই মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা। তাদের মতে তেলের দামে ভর্তুকি বাড়ালে দেশে মূল্যস্ফীতি বেড়ে যেত। বলছেন ডিজেলের দাম না বাড়ায় আপাতত কৃষি উৎপাদন এবং যোগাযোগ ব্যবস্থায় খরচ বাড়ার আশঙ্কা নেই, তবে তেলের মূল্য বৃদ্ধি নিয়ে ভোক্তা পর্যায়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত জানাচ্ছেন শালি জয়। 1.5 মাসের ব্যবধানে দেশে দ্বিতীয়বারের মতো বাড়ল জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারের সঙ্গে দামের সমন্বয় করতে গিয়ে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতিতে এই দাম বাড়িয়েছে সরকার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর পরামর্শে 2024 সাল থেকে জ্বালানি তেলের মূল্য নির্ধারণে এই পদ্ধতি ব্যবহার করে আসছে বাংলাদেশ। নতুন দর অনুযায়ী অকটেন পেট্রোল এবং কেরোসিনের দাম বেড়েছে লিটারে 5 টাকা করে। কালকে রাত্রে হঠাৎ নিউজ হয়েছে যে 5 টাকা করে বাড়বে। জনগণের জন্য তো একটা কষ্টসাধ্য। বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রের তেলের দাম বাড়ছে, শুধু আমাদের দেশে না। আমাদের দেশে তো সরকার দীর্ঘদিন পরে তেলের দাম বাড়াইছে। বেশি হয়ে গেল বাড়তি দামটা। আমরা তো সাধারণ জনগণ, এখন যদি আপনি 20 টাকা বাড়ান, কিছু করার নাই তো। বৈশ্বিক ইস্যু একটা ফ্যাক্টর, যেটা ওয়ার্ল্ড ক্রাইসিস। এপ্রিলের মাঝামাঝি এক দফা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করার পর আবারও কেন দাম বাড়ালো সরকার, তার ব্যাখ্যা দিলেন এই জ্বালানি বিশেষজ্ঞ। আমাদের দাম বাড়ানোটা অ্যাকচুয়ালি অপরিহার্য হয়ে গেছে, যে এই দামটা যদি না বাড়ায় তাহলে সরকার এই টাকাগুলা আর রিকভার করতে পারবে না, এবং রিকভার করতে যদি না পারে তাহলে আমরা দেখছি অলরেডি আমাদের এনার্জি সেক্টরে আমরা যদি সব কিছু ভর্তুকি হিসাব করি 80,000 কোটি টাকার মতো হয়ে যায়। এত টাকা সরকার দেবে কোত্থেকে? হয় টাকা ছাপাবে, যেটা আরও খারাপ আমাদের ইনফ্লেশন, আর তা না হলে অন্যান্য সেক্টর থেকে যদি এটা সরানো হয় তাহলে এটা আমাদের জন্য মোটেই ভালো হবে না। পেট্রোল অকটেনের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে ডিজেলের দাম। বিশেষজ্ঞরা বলছেন এ কারণে পরিবহন খরচ এবং পণ্যমূল্য বাড়ার শঙ্কা থাকবে না। ডিজেলটা হাত দিলেই যেটা হয় একটা অরাজকতা সৃষ্টি হয়ে যায়, কারণ আমরা দেখি যে ট্রান্সপোর্ট সেক্টরে ওরা একদম অযৌক্তিকভাবে ভাড়া টাড়া বাড়ানো আরম্ভ করে। সরকারের তরফে বলা হচ্ছে আন্তর্জাতিক বাজারে দাম কমলে বাংলাদেশেও মূল্য হ্রাস হবে জ্বালানি তেলের। আমরা তো আশাবাদী যে মিডল ইস্ট ক্রাইসিস অচিরে রিজলভ হবে, এবং আমি খুব দায়িত্ব নিয়েই বলতে পারি যদি গ্লোবাল প্রাইস শার্পলি ডিক্লাইন করে আমরাও খুব শার্পলি এটা অ্যাডজাস্ট করবার চেষ্টা করব। সংকট এখনো কিন্তু কাটে নাই, আবার আমাদেরকে আমদানি করেই চলতে হবে। এই সব বিষয়টা মাথায় রেখেই সরকারকে পরিচালনা করতে হয়। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ে। এতে প্রভাব পড়ে বৈশ্বিক জ্বালানি তেলের সরবরাহে। দেশেও তেলের সরবরাহ নিয়ে আতঙ্ক তৈরি হয়। লম্বা লাইন বাড়তে থাকে ফিলিং স্টেশনগুলোতে। তবে 20 এপ্রিল থেকে নতুন দাম কার্যকর হওয়ার পর বাজারে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানো হয়। এরপর ধীরে ধীরে ফিলিং স্টেশন থেকে ভিড় কমে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। আদ্দিন হাসপাতালে 6 শিশুর মৃত্যুর ঘটনায় যথাসময়ে তদন্ত রিপোর্ট দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, এতগুলো নবজাতকের এমন মৃত্যু নজিরবিহীন। আর তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, মূলধারার গণমাধ্যমের কাজে বাধা দেয়া মেনে নেবে না সরকার। ঈদুল আজহার লম্বা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে অফিস আদালতে। ছুটি শেষ হলো প্রথম কর্মদিবসে সচিবালয়ে ছিল ঈদের আমেজে। কর্মকর্তা কর্মচারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময়, ঈদের শুভেচ্ছা ও অভিজ্ঞতা ভাগাভাগিতে সময় কাটান। আদ্দিন হাসপাতালের শিশু মৃত্যুর ঘটনায় যথাযথ আইনি প্রক্রিয়া নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠক করেন অ্যাটর্নি জেনারেল। বলেন, এতগুলো নবজাতকের এমন মৃত্যু নজিরবিহীন।
উন্নত বিশ্ব হতো তাহলে তো হোল দেশটাই ওলটপালট হয়ে যেত। আমাদের নানা কারণে আমাদের দেশের মানুষ অনেক সহনশীল বলে হয়তো ব্যাপারটা কিংবা ঈদের কোনো, কিন্তু এটা তো অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক, এবং এর প্রকৃতপক্ষে যদি কোনো দায় থাকে সেই দায় নিরূপণ করা এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করার যে প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া আমাদের দেশে আছে সেগুলো যথাযথ অনুসরণ করার জন্য। পরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের ময়নাতদন্ত করতে অভিভাবকরা রাজি হননি। তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা 6টি মায়ের সাথে আমাদের তদন্ত কমিটি কথা বলতে চেয়েছেন, আর যেটুকু পেয়েছি এটুকু নিয়ে আজকে আবার আমাদের মিটিং হবে। আমাদের অ্যাটর্নি জেনারেল থাকবেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল থাকবেন। ডেঙ্গু অলরেডি অ্যাটাক করতেছে, কয়েকটা রোগী ভর্তি হয়েছে। আল্লাহর রহমতে আমাদের হাতে স্যালাইনের প্রচুর স্টক আছে, আমরা আরো স্যালাইন নিচ্ছি। এবং আজকে ডেঙ্গু নিয়ে আমাদের ফার্মেসি অ্যাসোসিয়েশনের সাথে মিটিং আছে। প্রত্যেক উপজেলায় আমরা একজন করে ডাক্তার পাঠাচ্ছি। তবে গণমাধ্যমের কাজে বাধা দেয়ায় ক্ষোভ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, মূলধারার গণমাধ্যমের কাজে বাধা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মূলধারার সকল গণমাধ্যমের পেশাগত দায়িত্ব পালনের ব্যাপারে সরকার সর্বোচ্চ সহযোগিতা অবলম্বন করবে। এক্ষেত্রে মূলধারার গণমাধ্যমের পেশা চর্চার ক্ষেত্রে কোনো ধরনের কোনো অনৈতিক বাধাকে আমরা মোকাবেলা করার ক্ষেত্রে জিরো টলারেন্সের নীতি অবলম্বন করব। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া সরকার কাউকে হয়রানি করবে না বলেও জানান তথ্যমন্ত্রী। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজা রাজধানীর ধানমন্ডির মসজিদুত তাকওয়ায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ভোলা সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজার শেষে কোরালিয়া গ্রামে তাকে দাফন করা হবে। বিদায় নিলেন 69-এর গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের ভিপি থেকে 69-এর গণজাগরণে ডাকসু ভিপি হিসেবে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্ব দেন তিনি। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। তার মতো একজন ব্যক্তিকে, তার মতো নেতাকে, এক স্বাধীনশীল নেতাকে যেভাবে জনগণের দেখা উচিত ছিল, যারা ওনার কাছ থেকে উপকৃত হয়েছেন তার না ওনার জন্য এগিয়ে আসেন নাই, এই দুঃখ আমাদের থেকেই যাবে। উনি মানুষকে উপকার করে কোনোদিন সেটা বাইরে প্রকাশ করতেন না। রোববার বাদ মাগরিব ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা সম্পন্ন হয়। রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের দাবি তোলেন ঘনিষ্ঠজনরা। এখান থেকে জানাজা পড়ার পরে স্কয়ার হাসপাতাল ওখানে রাখা হবে, পরে সকালে হেলিকপ্টারে যাবে। 7বার 8বার এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন। এদেশের যে কোনো আন্দোলনে উনি সম্মুখ সারির যোদ্ধা ছিলেন মুক্তিযুদ্ধ থেকে আরম্ভ করে। আমরা আশা করি এবং দাবি করছি স্পিকার সহ সরকারের কাছে ওনার একটা জানাজা যেন সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মসজিদ এলাকায় জয় বাংলা স্লোগানে মিছিল শুরু করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। এখানে একটা জানাজা হয়েছে শান্তিপূর্ণভাবে। জানাজাটি শেষ হওয়ার পরপরই কতিপয় ব্যক্তি বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে। তারা স্লোগান দিয়েছে, তারা স্লোগান দিয়ে পথ আটকে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে। আমরা সেটা বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ব্যবস্থা করে তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি। মঙ্গলবার সকালে হেলিকপ্টার যোগে তোফায়েল আহমেদের মরদেহ নেওয়া হবে ভোলায়। বাদ জোহর ভোলা সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় জানাজা শেষে কোরালিয়া গ্রামে মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন এই বর্ষিয়ান রাজনীতিবিদ। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। তারেক রহমানের নেতৃত্বে আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধকে সুদৃঢ় করা এবং সুশাসনকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়াই হবে বর্তমান সরকারের অঙ্গীকার, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বলেন, সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে এবারের ঈদযাত্রা ছিল যানজটমুক্ত ও ভোগান্তিহীন। পবিত্র ঈদুল আজহায় প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসম্পৃক্ত ও গণমুখী উদ্যোগ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। এতে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন জানান, নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতকরণ, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ সহ 10টি গণমুখী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যার ফলে এবারের ঈদযাত্রা অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি স্বস্তির ছিল বলে দাবি তার। দীর্ঘদিনের দুঃশাসনে ক্লান্ত জনগণ এবারের ঈদে উপলব্ধি করেছে যে রাষ্ট্র তাদের প্রতি সংবেদনশীল এবং প্রশাসন কেবল ক্ষমতার কেন্দ্র নয়, বরং জনসেবায় কার্যকর ও দায়িত্বশীলতার অন্যতম মাধ্যম। গণমানুষের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা
আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধকে সুদৃঢ় করা এবং সুশাসনের এই ধারাকে টেকসই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই হবে বর্তমান গণতান্ত্রিক সরকারের অন্যতম অঙ্গীকার। এক প্রশ্নের জবাবে মাহাদি আমিন বলেন, বিশ্ববাজারের সাথে সমন্বয় করে তেলের দাম বাড়িয়েছে সরকার। তেল তো আমাদের ইন্টারনাল প্রোডাকশন না, আমাদের গ্লোবাল ডিপেন্ডেন্স রয়েছে। এটা একটা ইম্পোর্ট এবং চেইনের উপর ডিপেন্ড করছে। সুতরাং অন্যান্য বিশ্বের সাথে তাল মিলিয়ে অন্যান্য দেশের সাথে সামঞ্জস্য রেখে যতটা সম্ভব সীমিত আকারে বাড়ানো হয়েছে। সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রোমন। একটা কথা আছে না যে কাক কান নিয়ে গেল, আমরা কিন্তু দেখতেছি না আসলে নিচে কিনা, নিজের কাছেই তো কান আমার, তাই না? আমি কিন্তু না ছুঁয়ে কিন্তু কাকের পিছনে দৌড়াচ্ছি, এটা কিন্তু ঠিক না। আমাদের উচিত সবারই এটা সামাজিকভাবে একজনকে এভাবে হেয় প্রতিপন্ন বা ইয়ে না করে একটু ভালো করে বিবেচনা করে তারপরে মনে হয় আমার নিউজটা করা উচিত। সরকার সুশাসন প্রতিষ্ঠা ও মানুষের প্রত্যাশা পূরণে কাজ করছে বলে জানান তিনি। সরকারের 100 দিন পূরণ করা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। সোমবার নিজ স্বাক্ষরিত পদত্যাগপত্র প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর পৌঁছে দেন তিনি। পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজের দায়িত্ব পালনে নানা সমস্যা তৈরি হচ্ছিল। দীপেন দেওয়ান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙ্গামাটি আসনে বিএনপির প্রার্থী হয়েছিলেন। নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে সর্বাধিক ভোটের ব্যবধানে জয়ী হন তিনি। গ্রাহকদের আন্দোলনের মুখে যোগদান করতে পারেননি ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলম। তার যোগদান প্রতিহত করাকে কেন্দ্র করে সোমবার রণক্ষেত্রে পরিণত হয় মতিঝিলের ব্যাংকপাড়া। পুলিশের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ সহ 5 দফা দাবি জানায় সচেতন গ্রাহক ফোরাম। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে এই আন্দোলনেই প্রমাণ করে তাদের সিদ্ধান্ত সঠিক ছিল। সকাল 8:45 ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন বিপুল সংখ্যক সাধারণ গ্রাহক ও আন্দোলনকারী। এস আলম গ্রুপের সহযোগী হিসেবে অভিযুক্ত ব্যাংকটির নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের যোগদান ঠেকাতেই তাদের এই অবস্থান। এক পর্যায়ে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে পুলিশের সাথে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। বন্ধ হয়ে যায় যান চলাচল, আহত হন অনেকে। পরে তাদের পাঠানো হয় হাসপাতালে। এখানে আমাদের নির্বিচারে আমাদের পুলিশ আমার মাথা বাড়ি দিয়ে মাথা ফাটা ফেলাইছে। যে চোর একবারে ব্যাংক থেকে 80,000 কোটি টাকা নিয়েছে তার আমরা চাই না। আমরা তাদেরকে বারবার রিকোয়েস্ট করেছি সরে যাওয়ার জন্য। না সরে যাওয়ার পরে আমরা ওয়াটার ক্যানন থেকে আমরা পানি নিক্ষেপ করেছি এবং সাউন্ড গ্রেড দিয়ে এখানে একটা স্বস্তিকর একটা পরিবেশ তৈরি করেছি। দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ এবং নতুন চেয়ারম্যানের অপসারণ সহ 5 দফা দাবি জানায় আন্দোলনকারীরা। আমাদের দাবি ছিল বাংলাদেশে যে সমস্ত খাবার অস্থাবর সম্পত্তি রয়েছে সেই সমস্ত সম্পত্তি বিক্রয় করে তাদের সাথে সমন্বয় করতে হবে। গ্রাহকদের দাবির প্রতি সম্মান জানিয়ে বোর্ড সভা স্থগিত করা হয়েছে বলে জানান ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হোসেন। জুম মিটিং এর ব্যাপারে আমরা যাতে কোনোভাবে ব্যাংকের পক্ষ থেকে কোনো সহযোগিতা না করি, কোনো লিঙ্ক না দেয়, সেটা জন্য তারা আমাদের অনুরোধ করছে। তাদের অনুরোধের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান করে আমরা সেটা থেকে বিরত থাকছি। বাংলাদেশ ব্যাংক বলছে তাদের নেওয়া সিদ্ধান্ত যে সঠিক ছিল, আজকের এই আন্দোলনই তার প্রমাণ। এই অসন্তোষ প্রমাণ করে দেয়, 1 নম্বর হচ্ছে চেয়ারম্যান নিয়োগের বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তটা সঠিক। ইসলামী ব্যাংক একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের রূপ নিয়েছিল, মানুষের এই ধারণাটাও সঠিক। মুখপাত্রের দাবি, রাজনৈতিক পট পরিবর্তনের পর খুরশিদ আলমকে মপ করে পদত্যাগ করানো হয়েছিল। জানান এর পেছনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মবের কারণে উনি পদত্যাগে বাধ্য হয়েছিলেন। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। ঈদের দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফিরছে রাজধানীবাসী। ছুটি শেষ হওয়ায় সকাল থেকেই কমলাপুর রেল স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকামুখী মানুষের ভিড় দেখা গেছে। ট্রেন ও লঞ্চ যাত্রা স্বস্তিদায়ক ছিল বলে জানান যাত্রীরা। বিস্তারিত দেখুন রিপোর্টে। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে আবারও ব্যস্ত যান্ত্রিক নগরে ফেরা। ছুটি শেষ হতেই রাজধানীর প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে মানুষের ভিড়।
এবার স্টেশনে নামার পর ট্রেনের ভেতরে বাড়তি কোনো ভোগান্তি পোহাতে হয়নি বলে স্বস্তি প্রকাশ করেন সাধারণ যাত্রীরা। অবশ্য কিছু কিছু ট্রেন কিছুটা বিলম্ব পৌঁছানোয় মৃদু ক্ষোভও ছিল কারো কারো কণ্ঠে। আজকে আসলাম, আজকে তো ছুটি নেই। হ্যাঁ, ছুটি শেষ। ঈদ যাত্রা এবার ভালো, এবার ব্যবস্থাপনা চমৎকার হয়েছে বিগত দিনগুলো থেকে। বাসটা তো ভয়াবহ কষ্ট, কারণ এই যে প্রায় 10 ঘন্টা পাঠাগুলো ফুলে গেছে, একটা সিট নেই, একটা 10 ঘন্টা একটা মানুষ দাঁড়ায় কি আসতে পারে? রেলপথের পাশাপাশি নদীপথেও রাজধানীমুখী মানুষের চাপ বাড়ছে। ভোর থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চল থেকে আসা একের পর এক লঞ্চ ভিড় করতে শুরু করে। যাইতেও খুব ভালো হয়েছে, আইতেও খুব ভালো হয়েছে। সুন্দরভাবে আসছে লঞ্চে, অনেক ভালোভাবে আসা গেছে। সংশ্লিষ্টরা বলছেন এবার ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় মানুষ ধাপে ধাপে ঢাকায় ফিরছেন। এতে লঞ্চগুলোতে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী চাপ তৈরি হয়নি। নদী ও রেল লাইনের সমান্তরালে বাসে করেও অনেকে ফিরছেন এই চিরচেনার রাজধানীতে। মহাসড়কে বড় কোনো যানজট না থাকায় বাস যাত্রীদের ফিরে আসাও ছিল তুলনামূলক নির্বিঘ্ন। আগামী 2-1 দিনের মধ্যে রাজধানী আবারও তার চেনা রূপে ফিরবে বলে মনে করছেন সবাই। ইউসুফ কামাল শান্ত, নিউজ 24, ঢাকা। ইরানের গরুক শহর ও কেশম দ্বীপে দেশটির রাডার সহ ড্রোন সংশ্লিষ্ট স্থাপনায় আত্মরক্ষামূলক হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। এ হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে তেহরান। এদিকে নেতানিয়াহুর নির্দেশে লেবাননের সবচেয়ে গভীরে সামরিক অনুপ্রবেশ করেছে ইসরায়েল। এমন আগ্রাসন থামাতে ফ্রান্সের আহ্বানে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একটি রাডার ও সামরিক স্থাপনায় আত্মরক্ষামূলক হামলার দাবি করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বলছে আন্তর্জাতিক জলসীমার উপর মার্কিন ড্রোন ভূপাতিত সহ ইরানের তথাকথিত আগ্রাসী কর্মকাণ্ডের জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে ইরান। তেহরান জানিয়েছে প্রতিবেশী কোনো দেশের ভূখণ্ড বা সামরিক স্থাপনা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হলে সেসব লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানার অধিকার তাদের রয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরাসরি নির্দেশে লেবাননে জোরালো সামরিক অভিযান শুরু হয়েছে। এই ধরনের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হওয়ায় ফ্রান্সের জরুরি আহ্বানে জাতিসংঘে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। চন্দ্রা, নিউজ 24। ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত 2 দিনের আইসিসির সভায় এসেছে বেশ কিছু সিদ্ধান্ত। টেস্টে গোলাপি বলের পরীক্ষামূলক ব্যবহার থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের লাগাম টানা এবং ক্রিকেট কেনাটাকে স্থগিত করার মতো কঠোর পদক্ষেপ নিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এছাড়া বাংলাদেশ ও শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি মূল্যায়নে পাঠানো হয়েছে বিশেষ প্রতিনিধি দল। তবে আইসিসি সভায় উপস্থিত ছিলেন না বিসিবি সভাপতি তামিম ইকবাল। বিশ্ব ক্রিকেটের সুশাসন শক্তিশালীকরণ ও সংস্কারের লক্ষ্যে আহমেদাবাদে বসেছিল আইসিসি বোর্ড সভা, যেখানে টেস্ট ক্রিকেটে আলোর স্বল্পতা দূর করতে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে 2 দলের সম্মতিতে টেস্ট ম্যাচে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা যাবে গোলাপি বল। এছাড়া টি-20তে 15 মিনিটের বিরতি বাধ্যতামূলক করা হয়েছে। আর পানি পান বিরতিতে মাঠে প্রবেশ ও খেলোয়াড়দের পরামর্শ দেওয়ার সুযোগ পাবেন কোচরা। বড় পরিবর্তন এসেছে নারী ক্রিকেটেও। 2027 সালের নারী চ্যাম্পিয়ন্স ট্রফি জুন-জুলাইয়ের পরিবর্তে অনুষ্ঠিত হবে 14 থেকে 28 ফেব্রুয়ারি। 10টি দল নিয়ে এবছর শুরু হবে নতুন ওমেন্স ইমার্জিং নেশনস ট্রফি। এছাড়া 2028 নারী টি-20 বিশ্বকাপে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে। এদিকে প্রশাসনিক ব্যর্থতার দায়ে ক্রিকেট কানাডাকে স্থগিত করাচ্ছে আইসিসি। অন্যদিকে বিসিবি নির্বাচন প্রক্রিয়া ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকায় এসেছেন আইসিসির 2 প্রতিনিধি ডক্টর মোহাম্মদ মুসাজে ও তাভেঙ্গাওয়া মুকুলানি। একই সাথে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের পরিস্থিতি মূল্যায়নে সে দেশে গেছেন ইমরান খাজা ও দেবজিৎ সাইকিয়া। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মাত্রাতিরিক্ত বিস্তার রুখতেও কঠোর আইসিসি। আন্তর্জাতিক ক্যালেন্ডারের সাথে সামঞ্জস্য বজায় রাখতে গঠিত হয়েছে বিশেষ কমিটি। মামুনুর রহমান, নিউজ 24। ঈদের বিরতি শেষে আবারও শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের লড়াই। শীর্ষে থাকা মোহামেডানের মুখোমুখি হবে শক্তিশালী রূপগঞ্জের। এই মৌসুমে প্রথমবার মোহামেডানের জার্সিতে মাঠে নামবেন
জাতীয় দলের 2 তারকা নাহিদ রানা ও তাসকিন আহমেদ। তাদের অন্তর্ভুক্তিতে শিরোপা জয়ে আত্মবিশ্বাসী মোহামেডান কোচ মিজানুর রহমান বাবুল। ঈদের আমেজ কাটিয়ে আবারও মাঠে ফিরেছে ঢাকা প্রিমিয়ার লিগ। টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে 6টি ভিন্ন ভেন্যুতে। এই মৌসুমে মোহামেডানের জার্সিতে প্রথমবার মাঠে নামবেন জাতীয় দলের 2 পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদ। তাদের দলে পাওয়ায় শীর্ষস্থান ধরে রাখার উপর আত্মবিশ্বাসী কোচ মিজানুর রহমান বাবুল। যে টিমটা এখন আমরা পেয়েছি, অভিজ্ঞতা এবং পারফর্মার দিয়ে অনেক পারফর্মার আছে, অভিজ্ঞতা আছে টিমের মধ্যে। সো ইনশাল্লাহ আশা করি যে আমরা একটা করে যদি ম্যাচ জিতি এবং 4টা ম্যাচ জেতার মতো সামর্থ্য আমাদের আছে। পূর্বে ক্লাবগুলো নিজস্বভাবে খাবার ব্যবস্থা করলেও এবার সে দায়িত্ব নিয়েছে বিসিবি। খাবারের মান ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন দলটির প্রধান কোচ। ক্লাব অ্যারেঞ্জ করতো খাবারগুলো, এই বছরই শুধু খাবারগুলো বিসিবি, বিশেষ করে লাঞ্চটা আর কি বিসিবি দিচ্ছে। সো এটা খুব ভালো ইনিশিয়েটিভ। 12 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার সকাল 9টায় তাদের মুখোমুখি হবে টেবিলের 3 নম্বরে থাকা লিজেন্ডস অফ রূপগঞ্জ। শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্য নিয়ে ম্যাচ জয়ের বিকল্প দেখছে না মোহামেডান। মাহাদি ইমরান, নিউজ 24, ঢাকা। দর্শক, ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।